দর্শক, আমরা এরই মধ্যে জেনে গেছি যে টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এমনটি জানিয়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, কূটনৈতিক প্রতিবেদক, দৈনিক ভোরের কাগজ। দাদা, ভোরের কাগজ লাইভ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাচ্ছি যে ভারত পাকিস্তান যে যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, এর পেছনের মূল কারণগুলো কি কি আপনি মনে করেন? প্রথমত আমি এটাকে যুদ্ধ বলতে রাজি নই, কারণ দুই দেশই, ভারত বা পাকিস্তান যেটিই বলেন না কেন, তারা কেউ এটাকে যুদ্ধ বলছে না। হামলা, পাল্টা হামলা, সংঘাত বলা যায়। এবং এইবার যেটা হয়েছে, নতুন যেটা বিশেষত্ব, ড্রোন হামলাটা হয়েছে এবং গত 5 দিন ধরে প্রতিদিন সন্ধ্যা হলেই সেই ড্রোন হামলাটা চলতো এবং ভোরের দিকে গিয়ে শেষ হতো। তারপরে দিনভর শব্দ, এক দেশ এই শব্দ বলে আরেক দেশ এটা পাল্টা বলতো। তো এটাকে আমি সংঘাত বলছি। এবং এইবার যেটা বিশেষত্ব, সেটাকে ড্রোন হামলা বলা যায়। আধুনিক অস্ত্র দিয়ে আধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী একটি দেখার মতো ছিল। তো এই 5 দিনের মধ্যে যখন পারদ উঁচুতে উঠেছিল, এই সময়েই আজকেই আমরা কিছুক্ষণ আগে আমরা জানলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি টুইট করেছেন এবং সেই টুইটটি তার ট্রুথ সোশ্যাল, তিনি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, সেখানে তিনি বলেছেন এবং দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু অপরদিকে ট্রাম্প এই যুদ্ধবিরতি শব্দটি ব্যবহার করলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার কেউই কিন্তু যুদ্ধ বিরতির কথা বলেনি। তারা বলছেন যে যেটি চলছে এটি একটি সাময়িক বিরতি চলছে। তবে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী যিনি ডক্টর জয়শঙ্কর, তিনি ফেসবুক বার্তায়, তিনি খানিকক্ষণ আগে একটি ফেসবুক বার্তা দিয়েছেন এবং সেই বার্তায় তিনি স্পষ্টই বলেছেন যে আপাতত এটা বিরতি হয়েছে, কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটি অক্ষুণ্ণ থাকবে। আপাতত এটা বিরতি আছে। তার আগে একই সময়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারও প্রায় একই কথা বলেছেন এবং যুদ্ধবিরতি। কিন্তু এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি খানিকক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তিনি বলেন যে পাকিস্তান থেকে একটি ফোন এসেছিল ডিজি মিলিটারি অপারেশনসের, ইন্ডিয়ান ডিজি মিলিটারি অপারেশনসের কাছে, এবং সেখানেই তারা এটি যাতে না বাড়ে এটি নিয়ে আলোচনা শুরু হয়। স্পষ্টত আজকের দিনে দুপুরের পর থেকে বিভিন্ন আলামত পাওয়া যাচ্ছিল যে এই সংঘাতটা হয়তো আর দীর্ঘায়িত হবে না, এরকম কিছু আলামত পাওয়া গেছিল। যথা পাকিস্তানের যিনি উপপ্রধানমন্ত্রী আবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ইশাক দার, তিনি স্পষ্টই দুপুরবেলা একটি সাংবাদিক সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে ভারত যদি আর না আগায় আমরাও আগাবো না। তো এটি যথেষ্ট একটা তাৎপর্যপূর্ণ কথা। তার কয়েক ঘন্টা পরেই ডোনাল্ড ট্রাম্পের একটি আমরা বার্তা পেলাম এবং তারপরে দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, ডিজি মিলিটারি অপারেশনস প্রত্যেকেই স্ব দেশের পক্ষে সংবাদ সম্মেলন করে এই বিরতির কথা জানিয়েছেন। তো এটি কেন হলো? এটি আপনি জানেন যে 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তারপরের থেকেই কাশ্মীরকে নিয়ে এই ঘটনার জন্ম এবং দফায় 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 এটি চলে এসছে। সর্বশেষ 1990-এর পরের থেকে 2025-এ এসে যে আমরা যেটি দেখলাম এটি তারই একটি অংশ। এবং এইবারের যেটা, এটা অনেকটা চাপিয়ে দেওয়ার মতো, যে যদি দুই পক্ষ যদি রাজি না থাকে তারপরও একটা পক্ষ এসে এখানে চাপিয়ে দিয়ে যায় এবং এই চাপানোর ফলে কিন্তু আমরা গত 5 দিনের আমরা এটা দেখছি। পেহেলগামে যে পর্যটকদের উপরে হামলা হলো, তারপরে 15 দিনের মাথায় এই ইন্ডিয়া মিসাইল আক্রমণটা করলো প্রথমে, তারপরে পাকিস্তান জবাব দিল। এটি আমরা দেখছি মূলত কাশ্মীরকে কেন্দ্র করে এটি চলছে এবং আমার ধারণা এটি হয়তো থামলো, কিন্তু কতদিন থেমে থাকবে এটা এখন দেখার বিষয়। আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে ভারতের কিছু গণমাধ্যমের বিপক্ষে অভিযোগ উঠেছে যে তারা
পরিস্থিতিকে উস্কে দিচ্ছে, উস্কে দেওয়াতে ভূমিকা রেখেছে। এই ধরনের ভূমিকার পেছনে উদ্দেশ্যটা কি আসলে? এটা আপনি ঠিকই বলেছেন। আমরা গত 5 দিনে আমরা ভারত পাকিস্তানের যে ড্রোন হামলা দেখলাম, সংঘাত দেখলাম, তাতে দুই তরফেই আনুষ্ঠানিক বিবৃতি যেটি আমরা পেলাম, তাতে কিন্তু অত্যন্ত এইরকম সময়ে যা যা ভাষা ব্যবহার করার দরকার আমরা দুই দেশের তরফ থেকেই আমরা এটি পেয়েছি। কিন্তু বিশেষ করে ভারতীয় মিডিয়া এটাকে এমন একটা জায়গায় তুলে নিয়ে গিয়েছে, এখানে বোঝা যাচ্ছে যে অনেক কিছু ঘটে গেছে। তারপরে পাকিস্তান মিডিয়াও কিন্তু কম না, তারাও এটাকে এই মিডিয়া আসলে এমনভাবে হাইপ তুলেছে, ফলে এক শ্রেণীর জনসাধারণও কিন্তু আপনার এটার প্রতি একটা গভীর দৃষ্টি দিয়েছিল এবং তারাও তাদের মতো করে একটা ভেবেছিল। এবং এই যে জনগণের একটা বিশেষ মাত্রায় পৌঁছে দেওয়া জনগণকে, তার কারণে কিন্তু দুই সরকারও বাধ্য হয়েছিল একটা সংঘর্ষ হোক বা সংঘাত হোক। এই যে এই চাপগুলা কিন্তু আসলে রাষ্ট্রের জন্য কোনো মঙ্গল বয়ে আনে না। এটা রাষ্ট্রের জন্য কোনো মঙ্গল বয়ে আনে না এবং সংবাদ মাধ্যমকে আরও পরিশীলিত আচরণ করতে হবে। ভারতের জনসাধারণকে এই যুদ্ধকে সমর্থন করতে দেখা গেছে, এটা কি কোনো মনস্তাত্ত্বিক প্রভাব বা নিশ্চয়ই মনস্তাত্ত্বিক প্রভাব? আমি তো আগেই বলেছি আপনাকে এর পেছনে অন্য কোনো প্রভাব কাজ এর পেছনে কোনো কিছু প্রভাব কাজ করে। তাদের যে দুইটা দেশের যে জন্ম, সেই জন্ম থেকেই কিন্তু এইরকম একটা প্রভাব আছে এখানে। এখানে এটা অনেকগুলা বিষয় এখানে কাজ করে। এখন একটা বিষয় রেখে আরেকটা বিষয় বলা, আরেকটা বিষয় রেখে আরেকটা বিষয় বলা, এটা বলাটা অনেকটা মুশকিল। কিন্তু এটি 1947 থেকে, যেহেতু ভারত পাকিস্তান 47-এ জন্ম হয়েছে এবং সেই সময় থেকে এই যে এই প্রভাবটাই কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসে, বারে বারে ফিরে আসে। এবং এই সংঘাত, ড্রোন, এগুলা কিন্তু অনেকটা এইরকম একটা প্রভাব, বা আপনি বলেন যে জনসাধারণের যে একটা, বিশেষ করে ইন্ডিয়ান জনসাধারণের যে একটা চাওয়া, আবেগ, এবং পাকিস্তানকে পাকিস্তান মনে না করা বা অন্য কাউকে মানুষ মনে না করা ইত্যাদি এখানে কিছু কাজ করে এখানে। এবং এই কাজের ফলে কিন্তু স্ব দেশের সরকার বাধ্য হয় যে হামলা করতে বা সংঘাতে জড়িয়ে যেতে। আপনার শুধু যে এটা সংঘাতের মধ্যে থেমে থাকে তা নয়, পারিপার্শ্বিক যত উপাদান থাকে সব উপাদানে এটা এসে প্রভাবান্বিত হয়। এবং এই প্রভাবান্বিতর ফলে যে জনসাধারণ আপনাকে এই যুদ্ধের ময়দানে আপনাকে ফেলে দিল, সেই জনসাধারণই কিন্তু এইটার আবার নেতিবাচক প্রভাবে পড়ে, তার সব কিছু বেড়ে যায় এবং জনসাধারণকেই কিন্তু মূল্যটা দিতে হয়। আচ্ছা, যুদ্ধ শুরুর আগে যে পরিস্থিতি শান্ত হয়ে গেল, আপনার বিশ্লেষণে এর পেছনে কি ধরনের কূটনৈতিক বা কৌশলগত রহস্য থাকতে পারে? না, নিশ্চয়ই আপনি দেখেছেন যে গত 5 দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কোনো নোটিশ না করে আচমকা দিল্লি এসছেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি এসছেন, তুরস্কের প্রেসিডেন্ট পাকিস্তানের সাথে কথা বলেছেন এবং ইন্ডিয়া পাকিস্তান দুই দেশকেই বলেছেন সংযত আচরণ করার জন্য। চায়না বলেছে যে এই সংঘাতে না জড়িয়ে শান্তিপূর্ণ সমাধান করার জন্য। ইংল্যান্ড বলেছে, ইউরোপীয় ইউনিয়ন বলেছে, মার্কিন প্রেসিডেন্ট তো নিজেই বললেন যে গত রাত আমাদের এখানে দিন, তাদের ওখানে তো রাত্রিবেলা, এবং গোটা রাত্রি জেগে তিনি এই কাজটি করেছেন। তো এটার সাথে নিশ্চয়ই এখানে কোনো ভূ রাজনৈতিক বিষয় তো জড়িত আছে বটে, কারণ এই অঞ্চলে ভারত হচ্ছে বড় দেশ, তো তার এখানে বিভিন্ন স্বার্থ আছে। আবার পাকিস্তান ভারতের চেয়ে ছোট দেশ হলো, তারও কিছু স্বার্থ আছে, এবং এই দুই দেশকে কেন্দ্র করে প্রতিবেশী আরও কিছু দেশের স্বার্থ আছে, এবং সব স্বার্থ মিলিয়ে এখানে একটা ভূ রাজনৈতিক কারবার এখানে জড়িত, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং এই সংঘাত আচমকা থেমে যাওয়া, আচমকা সংঘাত লেগে যাওয়া, সব কিছুই কিন্তু ওই চাওয়া পাওয়ার মধ্যেই কাজ করে। এটা অনেকটা চাপিয়ে দেওয়ার মতো। কে চাপিয়ে দেয়, কোথার থেকে চাপিয়ে দেওয়া হয়, সেটা আলাদা গবেষণার দাবি রাখে, কিন্তু এটা আচমকা লাগে আবার আচমকা শেষ হয়। যুদ্ধের সম্ভাবনাটা যখন চূড়ান্ত, ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। আপনি এই ঘটনাকে কিভাবে মূল্যায়ন করেন? খুবই ভালো, খুবই চমৎকার। এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে কাণ্ডজ্ঞান
টা কাজে লাগিয়ে দুই দেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এবং আমরাও মনে করি দুই দেশ এই সংঘাত থামিয়ে দেওয়ার জন্য দুই দেশের যে একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে, এটার জন্য আমরাও আনন্দিত। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই সুন্দর একটি সিদ্ধান্তে তারা পৌঁছেছেন, কারণ এটা যদি দীর্ঘায়িত হতো তাহলে শুধু ভারত বা পাকিস্তান ক্ষতিগ্রস্ত হতো তা নয়, এই উপমহাদেশে যত দেশ আছে বা এর বাইরে যারা আছেন সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতো। ইতিমধ্যে বাংলাদেশও এটা আক্রান্ত হয়েছে, কারণ বাংলাদেশের বিমান পথ অনেকটা ঘুরপথে তার গন্তব্যে যেতে হয়েছে। বাংলাদেশ বিমানের অনেকগুলো ফ্লাইটের, তো এই যে ঘুরপথে যাওয়া তাতে তো তার খরচটা বেড়েছে। ফলে বাংলাদেশিরা যুদ্ধে না থাকলেও তারা তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে পুরো যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের কি ধরনের লাভ বা ক্ষতির সম্ভাবনা ছিল? তার একটা অংশ আমি এইমাত্র বললাম যে বিমান চলাচলে খরচটা বেড়েছে, কারণ বাংলাদেশ বিমান অনেকগুলো ফ্লাইট আপনার যে পথ ধরে আসতো নর্মালি পাকিস্তানের উপর দিয়ে ভারত হয়ে ঢাকায় আসতো, তো এই পথগুলো কিন্তু পরিবর্তন হয়েছে গত কয়েকদিনে, এবং এই যে পরিবর্তন হওয়ার পরে তার যে জ্বালানিটা বেশি লেগেছে, জ্বালানির দামটা বেশি পড়েছে, এবং সেই দামটা যাত্রীর উপর দিয়েই তো যায়। এটা একটা গেল। তারপরে ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব কিছুর উপরেই তো এটার প্রভাব পড়েছে গত কয়েকদিনে। তো এখন সবচেয়ে ভালো যে এটা থেমে গেছে, এবং একটু আগেই আমি আপনার এই শোতে আসার আগেই খবরে পড়ছিলাম পাকিস্তান ইতিমধ্যেই তারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে তাদের আকাশ সীমা উন্মুক্ত। অর্থাৎ আগে যেমনভাবে উড়োজাহাজগুলো চলাচল করত এখন আবার সেইভাবেই চলাচল করবে। তাতে ক্ষতিটা অনেকটাই কমে গেছে। যদি এটা দীর্ঘায়িত হতো তাহলে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, ফলে ক্ষতিটা আরও বাড়তো, এবং এই মূল্যটা বাংলাদেশিদের বেশি দেওয়া হতো, কারণ বাংলাদেশ উন্নয়নশীল দেশ, তুলনামূলক বাণিজ্য সব বাইরের সাথে। তো এই রুটগুলো যখন পরিবর্তন হয়ে একটু ঘুরপথে আসতে হতো তার খরচা বেশি লাগতো, এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এইটাই তো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এখন এটা থেমে যাওয়ায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেরকমটা ভাবা হয়েছিল সেরকমটাতে হয়তো পড়বে না, তারপরেও 5 দিনে তার অনেক ক্ষতি হয়েছে। ভোরের কাগজ ডিজিটালের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।